আমারে দেন না ভাই, আর একটু দেন। দেন না, দেন। এই ভাই, ভাই ভাই, তোমার চিঠি খেয়ে নাও, খেয়ে নাও। কোথায় পেলে বড় বউ? তোমার কাছে তো কোনো পয়সা ছিল না। খোদার এই দুনিয়ায় এখন কিছু ভালো লোক আছে যারা গরিবকে খেতে দিয়ে আনন্দ পায়। তার মানে তুমি ভিক্ষে করে এনেছো? যার মুখের গ্রাস তারই তকদিরের দানা। এই দানার গায়ে দেনেওয়ালা লিখে দিয়েছে খানেওয়ালার নাম। সেখানে কে দেয় আর কে বা হাত পেতে নেয়? নাও, খেয়ে নাও। আজ দুদিন যাবৎ তোমার কিছুই খাওয়া হয়নি। নাও। শালার ভিখারি, খাওয়ার জায়গা পেলে না? গাল দেবেন না সাহেব, আমরা ভিখিরি নই। আবার মুখে মুখে কথা, যা এখান থেকে, নইলে পুলিশে খবর দেব। যা। কোথাও লাগেনি তো? বড় বউ, ওই খাবারের কোনো দানায় আমাদের নাম লেখা নেই। হয়তো ওর নাম লেখা আছে। আহারে, কামরা কান্দি আর চাইয়া মাইঙ্গা খাবার গুলা আনলামা, তকদিরে সইল না, তা কই দিবা? যাওয়ার তো কোনো জায়গা নেই বুড়িমা। অসুস্থ অভুক্ত মানুষটাকে নিয়ে কোথায় যে যাই? চলো, থাকার ব্যবস্থা একটা হইবই। আর খাওয়া হয়তো এই দানার গায়ে আমাকে তিনজনের নামই লেখা দিছে। আহো আহো মা, আহো আহো, চলো। আম্মু, আম্মু, আব্বু এসেছে। সে কি, এত তাড়াতাড়ি তো তার আসার কথা না। ভাইজান, ভাবি। হ্যাঁ, কি ঘর খালি কেন? তোমার বড় মা বড় আব্বু কোথায়? রতন? তোমার কথার জবাব আমি দিচ্ছি। রতন, তুমি তোমার ঘরে যাও। ডেইজি, আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাইয়া ভাবি কোথায়? তারাই বাড়ি ছেড়ে চলে গেছেন। চলে গেছেন মানে? কোথায় গেছেন? তা আমি কি করে বলবো? সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তারা কেউ ঘরে নেই। আর আর আলমারিতে তুলে রাখা তোমার টাকাগুলো নেই। তার মানে তুমি বলতে চাও ওই টাকা আমার ভাই ভাবি চুরি করে নিয়ে গেছে? আমি কিছুই বলতে চাই না সাহেব, শুধু এইটুকু বলতে পারি, দুটো ঘটনা যে পাশাপাশি বিচার করবে সে তাই ভাববে। ডেইজি, তুমি জানো তুমি কাদের সম্পর্কে কথা বলছো? যে ভাই ভাবি আমাকে ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো করে মানুষ করেছেন, নিজেদের সর্বস্ব অন্যের হাতে তুলে দিয়ে আমাদের জন্য সুখ কিনতে চেয়েছিলেন, তাদের সম্পর্কে এত বড় মিথ্যে অপবাদ দিতে তোমার বুক কাঁপলো না ডেইজি? তাহলে কি বলতে চাও ও টাকা আমি চুরি করেছি? তাহলে দাঁড়িয়ে আছো কেন? ওই তো ওখানে টেলিফোন, থানায় ফোন করো। তোমার টাকা চুরির অপরাধে পুলিশের হাতে আমাকে ধরিয়ে দাও। ডেইজি! হ্যাঁ হ্যাঁ, তাই করো। আমি তোমার টাকা চুরি করেছি, আমি চোর, আমার শাস্তি হওয়া উচিত। ছি ডেইজি, আমি কি ওই কথা বলেছি? আমি শুধু বলতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া ভাবি এভাবে চলে গেলেন কেন? তোমার কথাই যদি সত্যি হয় ডেইজি, তাহলে তাদের বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই। তাদের সর্বস্বর বিনিময়ে আমরা আমাদের ভবিষ্যৎ গড়ার সুখ স্বপ্নে বিভোর ছিলাম, তাদের দিকে ফিরে তাকাবার সুযোগও পাইনি। অস্বাস্থ্যকর ছোট্ট ঘরের ভাইজান আমার দিন দিন অসুস্থ হয়ে পড়ছিলেন, তাই হয়তো বাঁচার তাগিদে এ ঘর তাদের ছাড়তে হয়েছে। তারা ঠিকই করেছেন ডেইজি, টাকা তারা নিয়ে গেছেন আমাকে ঋণ মুক্ত করতে। আমার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। কি হলো মা, ব্যথাটা একটু কমছে? না, এখন কি হবে? খোদারে ডাকো মা, গরিবের খোদা ছাড়া আর কে আছে? তুমি একটু খেয়াল রেখো,
আমি ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসছি। মাত্র 200 টাকা। যাও যাও মা, 200 টাকা অনেক বেশি পেয়েছো, যাও। কি চাই? বেগম সাহেবা, আমার স্বামী খুব অসুস্থ, ডাক্তার দেখানো দরকার। আপনি যদি আমাকে কোনো কাজ দেন তাহলে খুব উপকার হবে। এখানে তোমার জামানত দেবার কেউ আছে? আমি তো এখানে কাউকেই চিনি না। তাহলে আমার কিছুই করার নেই। না জেনে না শুনে তোমাকে আমি কোনো কাজ দিতে পারবো না। আমি আপনার বাড়ির সব কাজ করে দেবো, ঝাড়ু দেবো, থালা বাসন পরিষ্কার করব, কাপড় ধুয়ে দেবো। আপনি যা বলবেন তাই করব। সবাই এই কথাই বলে, দয়া দেখিয়ে কাজ দিই আর ঘরের সবকিছু চুরি করে পালিয়ে যাও। যাও যাও, অন্য কোথাও যাও।
যেন ভিক্ষে করতে না দেখি। ওকে ছেড়ে দাও। এসো। তুমি বড় না? না, ওদের বাসায় আমরা কাজ করতাম। রতন সোনা আমাকে আদর করে বড় মা বলতো। এখন ভিক্ষে করছিলে কেন? বুড়ো হয়ে গেছি, এখন আর ঠিক মতো খাটতে পারি না, তাই ওরা আমাদের চাকরিতে ছুটি দিয়ে দিয়েছে। তুমি আমার বড় মা হবে, তুমি এখন থেকে আমাদের বাসায় থাকবে, তোমাকে কোনো কাজ করতে হবে না, শুধু আমার জন্য আর আব্বুর জন্য হালুয়া রান্না করে দেবে। তোমার হালুয়া খুব মজার, চলো না বড় মা। সোনা রে, তোমার বড় আপুর খুব অসুখ, তাকেও জিনিতে হবে। নেব। তোমার আব্বু আম্মু তারা কিছু বলবেন না? না না, তারা খুব খুশি হবে। মানিক তো এখনো ফিরল না। রোজই তো এই সময় আসে, এসে পড়বে। কিন্তু আমরা তো আর দেরি করতে পারছি না। বাড়ির থেকে ফিরতে যদি বেশি রাত হয়ে যায়, তাহলে মানিককে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে বলো। সেই চিন্তা তোমাদের করতে হবে না, আমি তো আছি। তোমরা যাও, যাও 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 যাও। আব্বু আব্বু কোথায় গেল? পার্টিতে গেলে। ইস, আরেকটু আগে এলে আব্বু আম্মুর সঙ্গে দেখা হয়ে যেত। তুমি আজ দেরি করলে যে বড়। কি করব, পথে বড় মার সাথে দেখা হয়ে গেল, সঙ্গে নিয়েই চলে এলাম। ও এখন থেকে এখানেই থাকবে। বড় মামার জন্য হালুয়া রান্না করে দেবে, আর বড় আব্বা সারা বাড়িটা দেখাশোনা করবে। তোমার কাজ কিছুটা কমে যাবে। ঠিক আছে ঠিক আছে, বাপ মায়ের একমতো ছেলে তো, যা আবদার করবে মেনে নিতেই হবে। আর তাছাড়া হয়েছে ঠিক বাপের মতো, সারা বুক দয়াময় ভরা, গরিবের দুঃখ একদম সইতে পারে না। চলো তোমাদের ঘর দেখিয়ে দিয়ে ডাক্তারকে ফোন করে দিচ্ছি, এসে ওষুধ দিয়ে যাবে। কি খুশি তো? খুশি হয় কি করে? আজ 3 বছরের পার্টনারশিপ, চারিদিকে শুধু লস লস আর লস। সাহেব, আপনি ফার্মের এমডি, ফার্মের দায় দায়িত্ব আপনাকে বহন করতে হবে। আমি কি দায় দায়িত্ব বহন করতে অস্বীকার করেছি আমি সাহেব? তাহলে আমাদের পাওনা মিটিয়ে দিন। পাওনা মেটাতে গেলে ফার্মটা বন্ধ হয়ে যাবে। বউকে খুশি করার জন্য তো প্রচুর খরচ করছেন। লাস্ট ড্র দেখছি 5 লক্ষ টাকা, এ টাকাটা গেল কোথায়? মিস্টার সাহেব, আপনার স্বেচ্ছাচারিতায় ফার্মটা আজ লাটে উঠেছে। আপনি থাকুন আপনার এমডি পদ নিয়ে। আগামীকালের মধ্যে আমাদের 6 লাখ টাকা দরকার, এটা আপনাকে পরিশোধ করতেই হবে, নচেত অ্যাকাউন্টে লাখখানিক টাকা না, 6 লাখ টাকাই দরকার। আগামীকালের মধ্যে টাকা না পেলে কেস ছাড়া আর কোনো পথই খোলা থাকবে না। চলুন চলুন। শুনুন প্লিজ, তোমাকে দেখাচ্ছে কেন সাহেব? কি হয়েছে? যা হবার তাই হয়েছে। যারা ব্যবসাতে পুঁজি খাটিয়েছিল তারা পুঁজি ফেরত চাইছে। সর্বনাশ, এখন উপায়? দুর্ভাগ্য যখন আসে তখন সে কোনো পথই খোলা রেখে আসে না ডেইজি। পাপ করেছি, পাপের প্রায়শ্চিত্ত তো করতে হবে। দেখো, ব্যবসাতে তো লস গেইন হবেই, তাই বলে তো ভেঙে পড়ছো কেন? কেন ভেঙে পড়ছি তা আমার অবস্থায় থাকলে তুমি বুঝতে পারতে। পাওনা টাকা না পেলে পাওনাদাররা কোর্টে কেস করবে, আমাকে কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আর তখনও যদি টাকা দিতে না পারি ওরা আমাকে জেলে দেবে। না না না, চিৎকার করে দুর্ভাগ্যকে এড়ানো যায় না ডেইজি। আজ আমার এই দুরবস্থার জন্য দায়ী কে জানো? কে? তুমি। আমি? হ্যাঁ হ্যাঁ তুমি।
সেদিন যদি তোমার কথা শুনে বাপ দাদার ভিটে মাটি বিক্রি না করতাম, তাহলে হয়তো শেষ পর্যন্ত মাথা গোজার একটা ঠাঁই থাকতো। কিন্তু আজ আমার তাও নেই। বড় ভাই ভাবিকে হারিয়েছি, আদরের ছোট ভাই সবুজকে হারিয়েছি। আজ এই বিপদের দিনে আমি কার কাছে যাব, কোথায় যাব? শোনো, কোথায় যাচ্ছ? পথ খুঁজে বের করতে। আজ কোনো পথ খোলা না থাকলেও পথ খোঁজার জন্য আমাকে পথেই বেরোতে হবে। দেখি কোনো উপায় হয় কিনা। যেমন করেই হোক কালকের মধ্যে আমাকে 5 লাখ টাকা জোগাড় করতেই হবে। টাকা দেব না তা তো বলিনি, কিছু টাকা আপনাকে লোন দিতে পেরে নিজেকে গর্বিত করতে চাই। ওয়েল, কালই। হ্যালো, শিকদার বলছি। কতবারই বলছি স্যার। কে? কদম আলী? বলো। একটা পাখি পেয়েছি স্যার, সুন্দর বিলেতি। রাতে আসতে বলো। গৃহপালিত পাখি স্যার, রাতে উড়ে না, দিনে দিনে। তাহলে কাল সকালে? অফিসে নয়, গুলশানের বাড়িতে। ঠিক আছে স্যার, কাল সকালে। রাখি স্যার। সরি মিস্টার সাহেব, কাল তো পারছি না। কাল সারাটা দিন বড্ড ব্যস্ত থাকবো, অফিসেই আসা হবে না। আমার আবার পাখি পোষার বড্ড শখ। কাল একটা বিদেশি পাখি আসছে, ওটারই। ওকে, পরশু আসুন, আমি আপনাকে 5 লাখ টাকা অবশ্যই লোন দেব। ঠিক আছে, থ্যাংক ইউ। দুর্ভাগ্য যখন আসে তখন সে কোনো পথই খোলা রেখে আসে না ডেইজি। পাপ করেছি, পাপের প্রায়শ্চিত্ত তো করতে হবে। আজ আমার এই দুরবস্থার জন্য দায়ী কে জানো? তুমি। কদম ভাই, কি বললেন? জোগাড় হয়েছে? 5 লাখই দেবে? আমাকে বাঁচালেন কদম ভাই। কি বললেন? আমাকে যেতে হবে এক্ষুনি? কিন্তু সাহায্যের রাতে বাড়ি ফিরিনি। ঠিক আছে ঠিক আছে, আমি যাব। আমাকে ঠিকানাটা দিন। কত? 208 নম্বর গুলশান। ঘুম ভাঙলো? হ্যাঁ, অনেকদিন পর মনে হলো নিজের ঘরে পরম শান্তিতে একটা রাত কাটালাম। কটা বাজে বড় বউ? 8টা বেজে গেছে। তোমার তৃপ্তির ঘুম দেখে জাগাইনি। 8টা? ছি 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 ছি, এত বড় লোকে কি আমাদের সাজে? দেখো দেখি, কেয়ারটেকার সাহেব তো বারবার বলে দিয়েছে 8টার মধ্যে রাজমহলের সামনেটা পরিষ্কার করতে। রাজমহল, কি সুন্দর নাম, তাই না বড় বউ? ঘরের নাম রাজমহল, মালিকের পছন্দ আছে। বেরিয়ে যায় বাড়ি থেকে।
এত বড় সাহস তোর আমার সামনে আমার বাড়ির বউয়ের নামে কলঙ্ক ওঠাচ্ছিস? দুধ কলা দিয়ে সাপ পুষেছিলে বড় বউ, সাপ পুষেছিলে। তোমার পায়ে পড়ে তুমি থামো। মানুষের কথাই ঠিক, সৎ কখনো আপন হয় না। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, সৎ কখনো আপন হয় না। চল মেজো। চলো বড় বউ, আমি ফিরে এসে যদি ওকে এ বাড়িতে দেখি তবে তুমি আমার মরা মুখ দেখবে। হে আল্লাহ, তুমি আমায় কোথায় নিয়ে এলে? হ্যাঁ, আমার সবুজ। হ্যাঁ হ্যাঁ, সবুজ ছাড়া কে এমন যত্ন করে তার ভাই ভাবি ছবি রাখবে? কিন্তু আমি তো ওকে মরা মুখের কসম দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। তবে কেন আমাদের এমন করে মনে রাখবে? ইয়া আল্লাহ, কেন কেন কেন? কে কে ওখানে? সবুজ। এই কে তুই? কথা বলছিস না কেন? যেখানে আমার স্ত্রী ঢোকার অধিকার নেই, আমার ছেলের নেই, সেখানে তুই ঢুকেছিস কোন সাহসে? বল বল। আজ আমি তোকে খুন করে ফেলবো, খুন করে ফেলবো। বেরো বেরো, আজ আমি তোকে খুন করে ফেলবো। বেরো বেরো। বল কোন সাহসে ঢুকেছিস? বল কেন ঢুকেছিস? কার সাহসে ঢুকেছিস? আমি তোকে মেরেই ফেলবো। মুখ লুকিয়ে রেখেছিস কেন? টাকা টাকা আমার দিকে। আমার সন্তান, আমার স্ত্রী, কোন সাহসে ঢুকেছিস? আমি তোকে মেরে ফেলবো। চলে যাও, চলে যাও, মেরে ফেলবো। ওকে মারবেন না, আল্লাহ দোহাই লাগে, আর মারবেন না। ওকে ছেড়ে দিন। ওকে। ভাবি ভাবি ভাবি, তুমি? তুমি কি করলে? কার গায়ে তুমি হাত তুলেছ? তাহলে আমি কাকে মেরেছি? কার গায়ে আমি হাত তুলেছি? আমার ইহকাল পরকাল, আমার বেশ, আমার ইবাদত, আমার হৃদয় যার আসল জন্মদাতা পিতার চেয়েও বেশি, তার গায়ে আজ আমি হাত তুলেছি। আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও, তোমরা আমাকে শাস্তি দাও। ভাইজানের কাছে ক্ষমা ছিল সবুজ, তিনি তোমাকে। পাপের ক্ষমা নেই। কত বড় পাপ আজ আমি করেছি। আমার ফেরেশতার মতো ভাই, সেই ভাইকে আজ আমি না না না, এই হাত আমি রাখবো না, এই জীবন আমি রাখবো না, আমি রাখবো না। সবুজ, 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 এখনো তুমি মুখ ফিরিয়ে থাকবে? সবুজের খুন হয়ে গেল। না না, এই চেহারা আমি ওকে দেখাতে পারবো না। আমি ওকে কসম দিয়েছি। সবুজকে তো আমরাই কোলে পিঠে করে মানুষ করেছি। ছোট ভাই হলেও ও তো আমাদেরই সন্তান। বাপ মায়ের কসম সন্তানের গায়ে লাগে না। তুমি আল্লাহর কাছে মাপ চাও। যে কসম একদিন তুমি সবুজকে দিয়েছিলে, সেই কসম তুমি তুলে নাও। আমি না। সবুজ, দোহাই আল্লাহ, আমার সবুজের দিকে একবার ফিরে তাকাও। তোমার পায়ে পড়ে আমার কথা শোনো। ওকে শাস্তি দিও না। আমি বলছি আল্লাহ আমাদের মাফ করবেন। ভাইজান, সবুজ, ভাইজান, আপনাদের ছেড়ে আসার পর একটি রাতও ভালো করে ঘুমোতে পারিনি। স্বপ্নের ঘরে শুধু আপনাদেরকে ডেকেছে, ঘুমের ঘরে চিৎকার করে জেগে উঠেছে। এই মালিকের মুখের দিকে তো ফিরে চেয়েছেন।
ওর হাত ধরে বাড়িতে এসেছেন, তাহলে আমাদেরকে কেন দূরে ঠেলে দেবেন? বলুন ভাইজান, বলুন। ওর মুখের দিকে তাকিয়ে কি আপনি সবুজের ছায়া দেখতে পাননি ভাইজান? বলুন, সত্যি করে বলুন, তাহলে কেন সবুজের মুখের দিকে তাকাতে আপনার এত ভয়? বলুন ভাইজান, বলুন। আমরা না হয় পথ, কিন্তু মানিক পারবেন? মানিকের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে বলুন, পারবেন? বড় সবুজ ভাই, আবার ভাইজান, ভাইজান, আমাকে মাফ করে দাও ভাইজান, আমাকে মাফ করে দাও। বড়দের যে মাফ করে দিতে হয় রে পাগল। তুই যে আমার বড় আদরের ছোট ভাই। কি করেছিস কপালটাকে? দেখি আর কেঁদো না বড় মা, দেখছো না সব ঠিক হয়ে গেছে। মানিক, তোর বাবা মাকে তুই চিনলি কেমন করে বাবা? চিনবো না কেন, শাহেদ আঙ্কেলের ছেলে রতন ওনাকে বড় মা বলে ডাকে। শাহেদ আঙ্কেল? কে শাহেদ আঙ্কেল? আমাদের শাহেদ। শাহেদের ওখানে আমরা থাকতাম। মানিক আর রতন একই স্কুলে পড়ে, তাই বুঝতে পেরেছি। ওরা তোমাদের তাড়িয়ে দিয়েছে? না 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 সবুজ, আমরা নিজেরাই। ভাবি, এর একটা বোঝাপড়া আজ আমাকে করতেই হবে। যারা আমার ভাই ভাবিকে নিঃস্ব করে পথের মাঝে ঠেলে দিয়েছে, তাদের আমি ছাড়বো না। ওঠো গাড়িতে। আব্বু, আব্বু সারা রাত তুমি কোথায় ছিলে? আব্বু জানো, আম্মু সারা রাত ঘুমায়নি। তোমার আম্মু কোথায় রতন? কদম চাচা ফোন এসেছিল, কি যেন টাকার কথা বললো, শুনে আম্মু সেখানে চলে গেছে। কোথায়? 208 নম্বর গুলশান। 208 নম্বর গুলশান? তাহলে কাল সকালে? অফিসে নয়, গুলশানের বাড়িতে। আব্বু কোথায় আছো? তোমার আম্মুকে আনতে। লুকোচুরি খেলার আর কি দরকার? ধরা দাও। তোমার টাকার দরকার, আমরা 4 জনে মিলে দেব। তোমার এখানে আসা ঠিক হয়নি। তোমার স্ত্রী তার বন্ধু বান্ধবদের নিয়ে একটু ফুর্তি করছে, আর তুমি ওকে ছেড়ে দে শয়তান।
কে তুমি? रिश्ता में हम तुमका बाप लगता है, नाम से इंसाफ दिलदार। নাম হলো দিলদার, নাম হইলাম শাহেনশাহ। আরে বাবা, শুনেন খবর তো মারলেন, তো আপনার নাম করলেন না? বন্ধুত্বের সুযোগ নিয়ে আমাদের সোনার সংসারে আগুন জ্বালিয়েছিস। তুই আমাদের ইজ্জতের উপর হাত তুলেছিস। তুই আমার স্ত্রীকে টাকার লোভ দেখিয়ে শয়তানদের হাতে তুলে দিয়েছিস। বন্ধুরূপী শয়তান, তুই সমাজের একটা জঘন্য কি, তোকে আজ আমি জানে মেরে ফেলবো। চল। সবুজ, সবুজ, আমাকে তুই মাফ করে দে ভাই। তোর ভাবির কথা শুনে আমি তোকে ভুল বুঝেছিলাম। মেজ ভাই, সেজন্য আমার কোনো দুঃখ নেই, অভিযোগ নেই। কিন্তু দুঃখ কোথায় জানো? যে ভাই ভাবি তাদের সর্বস্ব বিক্রি করে তোমাদের সুখ কিনতে চেয়েছিল, সেই ভাই ভাবিকে তোমরা পথে ছুড়ে দিলে। ভাই ভাবিকে আমি পথে ছুড়ে দেইনি রে সবুজ। বিদেশ থেকে ফিরে এসে যখন দেখি তারা নেই, অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি রে। তারা এখন আমার কাছে। তোর কাছে? হ্যাঁ। আমাকে তাদের কাছে নিয়ে চল ভাই, আমি শুধু একবার তাদের পায়ে ধরে ক্ষমা চাইব। চলো চল। সবুজ, ভাইজান আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও ভাইজান। ভাইজান মুখ ফিরিয়ে থেকো না ভাইজান। ভাবি, ভাবি আমাকে মাফ করে দাও। মেজো বোন, আমাকে মাফ করে দাও সাহেব। মাফ করবো তোকে? ভাইয়ের কাছ থেকে তুই ভাইকে আলাদা করে দিয়েছিস, মায়ের মতো ভাবিকে পর করে দিয়েছিস, একটি সুখের সংসার ভেঙে তছনছ করে দিয়েছিস। তোকে করবো আমি মাফ? তোকে আমি মেরে ফেলবো। ছেড়ে দাও ভাইয়া, দূর হয়ে যাও।
তোর এত বড় সাহস, বউয়ের গায়ে হাত তুলিস? দোষ তো তোরও কম নয়। সেই সংসারে স্বামী স্ত্রীর অন্যায়ের আবদারে প্রতিকার করতে জানে না, বরং প্রশ্রয় দেয়। সেই সংসার তো ভাগবেই। ভাইজান, আমাকে মাফ করে দিন। মেজ বউ, তুমি আমার সংসারের ইজ্জত, তোমার বেজ্জতি আমাদের বেজ্জতি। ভাবি, আমাকে মাফ করে দাও। বিদেশ থেকে যে শিক্ষা আমি পেয়েছিলাম তা ভুল। হ্যাঁ মেজবু, বাঙালি নারীর শেষ আশ্রয় তার স্বামী, তার সমাজ, তার সংসার। চলো মেজ ভাবি, আমরা আবার সে পুরনো বাড়িতে ফিরে যাই। সবাই মিলে নতুন করে একটা সুখী সংসার গড়ে তুলি। খুব ভালো হবে, আমি মজা করে বড় আম্মুর হাতে হালুয়া খেতে পারবো। এই শুধু হালুয়া খেলেই চলবে না, সবাই মিলে এই সমাজটাকে, এই সংসারটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে। তাহলেই তো হালুয়া খেতে মজা লাগবে, কি বলে? তাই না?